নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আর আমরা দেখছি পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কয়েকটি বন্যাপ্রবণ অঞ্চলে প্রায় প্রতি বছর কিন্তু বন্যা দেখা দিচ্ছে। আর ওই অঞ্চলের মানুষের কিন্তু অবস্থা প্রতি বছরই কিন্তু খুব খারাপ হচ্ছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো যে পশ্চিমবঙ্গ বন্যা। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে বন্যার খবর এবং বন্যার আসল কারণ কি, কেন এই বন্যাকে ম্যানমেড বন্যা বলা হচ্ছে, বন্যার কী কারণে বন্যার সময় মানুষের দুর্ভোগ অনেক বেড়ে যায়, কিভাবে এই বন্যারকে আটকানো যাবে বা বন্যার সমস্যার সমাধান হবে, আর কিভাবে অসহায় মানুষের যে সাফারিংস কমবে তা কিন্তু এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া আমাদের কম্পিটিটিভ এক্সামের মিসেলেনিয়াসের মেন্সের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক বিদ্বেষ উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ কোনো ব্যক্তির কাছে বিতর্কিত মনে হয় সেটি হলো অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিওর টপিক ওয়েস্ট বেঙ্গল ফ্লাড 2024। তো ভিডিও হলো যে পশ্চিমবঙ্গে আবার ব্যাপক বন্যা দেখা দিয়েছে পুজোর আগে বা শারদ উৎসবের আগেই। কদিন আগেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মানুষের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছিল। এমনকি কিছুদিন আগে মালদার ভূতনি অঞ্চলেও ব্যাপক বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন দক্ষিণবঙ্গে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর, হাওড়া, বীরভূম এই বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এখন বন্যা কবলিত অঞ্চল এবং এই অঞ্চলের বর্তমান সিচুয়েশন কিন্তু খুবই ডেঞ্জারাস। এমনকি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্ত অঞ্চলে এবং এই বন্যা দুর্গত অঞ্চলের মানুষের অবস্থা খুবই খারাপ এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এই সমস্ত অঞ্চলের মানুষের এই করুণ পরিস্থিতির জন্য সমবেদনা জানাই এবং তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই শুভ কামনা করি। এখন এই বন্যার কারণ নিয়ে কিন্তু একাধিক বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছে নাকি এটা ম্যানমেড বন্যা, অনেকেই বলছে নাকি এই বন্যার কারণে নাকি তারা কোনো সাহায্য বা বন্যার ত্রাণ পাচ্ছে না। তো এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। প্রথমেই যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিজন ফর রিপিটেড ফ্লাড ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন প্রতি বছর বারবার কেন বন্যা হয় তার কারণ দেখে নেব। মেনলি প্রথমে দেখব সাউথ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গে বন্যার কারণ দেখে নেব। মেনলি দক্ষিণবঙ্গে হচ্ছে দামোদর উপত্যকা। আর ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসের সময় থেকে প্রাচীনকাল থেকে কিন্তু এই দক্ষিণবঙ্গে বন্যার মূল কারণ কিন্তু হচ্ছে এই দামোদর। সেই কারণেই দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। আর এই বন্যাপ্রবণ অঞ্চলের উপর দিয়ে কিন্তু প্রচুর কিন্তু নদী প্রবাহিত হয়েছে, যেগুলি কিন্তু মেনলি বৃষ্টির জলে পুষ্ট নদী। এই নদীগুলির একাধিক উপনদী তাদের গতিপথে এসে মিশেছে, এমনকি এই নদীগুলি তাদের গতিপথে মাঝে মাঝে তারা দুই ভাগে ভাগ হয়ে গেছে, আবার নির্দিষ্ট পথ পরে আবার কিন্তু তারা সেই নদীতে এসে মিশেছে। এমনকি এই অঞ্চলে দুই প্রান্ত থেকে বয়ে আসা দুটি নদী কিন্তু একসঙ্গেও মিলিত হয়ে বৃহত্তর নদী তৈরি করেছে। আর তার ফলে কিন্তু এখানে ব্যাপক বন্যা দেখা যায় এই একাধিক নদীগুলোর জন্য। যেমন দামোদর, দামোদর বর্ধমানে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটি হচ্ছে মুন্ডেশ্বরী আর একটি হচ্ছে দামোদর। এই দামোদর যে নামের পাটটি সেটি উলবেরিয়ার কাছে হুগলি নদীতে মিশেছে। অন্যদিকে মেদিনীপুরের শিলাবতী নদী আর বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী হুগলির আরামবাগ ও ঘাটাল সংলগ্ন অঞ্চলে তারা একসাথে মিলিত হয়েছে, নাম হয়েছে রূপনারায়ণ। পরবর্তী ক্ষেত্রে দামোদরের ওই মুন্ডেশ্বরী নদী কিন্তু রূপনারায়ণ নদীর সাথে মিলিত হয়েছে, অর্থাৎ অনেকগুলো নদী কিন্তু একটা ছোট্ট নির্দিষ্ট অঞ্চলে এসে মিশেছে। অন্যদিকে মেদিনীপুরে কেলেঘাই ও কংসাবতী নদী বয়ে এসে একসাথে মিলিত হয়েছে, মিলিয়ে হলদি নদী তৈরি করেছে। এমনকি বীরভূমে কোপাই, ময়ূরাক্ষী ও অজয় এই নদীগুলোও কিন্তু প্রচুর জল বয়ে এনে বন্যা তৈরি করে। এখন এই নদীগুলি কিন্তু ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে মেনলি
উৎপন্ন হয়েছে সে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে, আর বয়ে এসে মিশেছে কোথায়? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সেই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। এখন যদি হঠাৎ করে খুব অল্প সময়ে ব্যাপক বৃষ্টিপাত হয়ে যায় ওই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, অর্থাৎ ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুর্গাপুর আর ঝাড়গ্রাম, মেদিনীপুরে, তখন প্রচুর কিন্তু জল এই নদীতে বয়ে আসে। ঝাড়খণ্ড থেকে আর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে এই নদীগুলি দ্বারা প্রচুর জল বয়ে এসে কিন্তু ওই বন্যা কবলিত অঞ্চল যে হুগলি, মেদিনীপুর আর হাওড়ার অঞ্চলে নেমে আসে, আর তার ফলে কিন্তু বন্যা তৈরি হয়। সেই কারণে কিন্তু প্রতিবার বন্যা হচ্ছে হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট, মেদিনীপুরের ঘাটাল, অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুর, বর্ধমানের জামালপুর কিংবা মেদিনীপুরের পাঁশকুড়া, এই নির্দিষ্ট অঞ্চলে প্রতিবারই কিন্তু বন্যা হচ্ছে এই কারণেই। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত কারণ আছে, যেটি হচ্ছে নদী বাঁধ বা যে ব্যারেজ, সে ব্যারেজ থেকে জল ছাড়া। এখন এই যে সমস্ত নদীগুলিকে বললাম, এই নদীগুলির গতিপথের উপরে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে একাধিক কিন্তু ড্যাম এবং ব্যারেজ তৈরি করা হয়েছে। মেনলি যখন ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ঝাড়খণ্ডে আর পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়, তখন ওই সমস্ত বৃষ্টির জল কিন্তু এই নদীর মাধ্যমে এই বাঁধে এসে জমা পড়ে, আর সেই সময় বাঁধে কিন্তু জলের প্রেশার কিন্তু অনেকটা বেড়ে যায়, আর এমন পরিস্থিতি তৈরি হয় যে তখন কিন্তু বাঁধ ভেঙে যেতে পারে। আর বাঁধ বা এই ব্যারেজ বা জলাধার ভেঙে গেলে কিন্তু এই বন্যা কয়েক গুণ বেশি রূপ ধারণ করতে পারে। তো যা বন্যা হয়েছে তার থেকে অনেক অনেক বেশি বন্যা হতে পারে। তাই বাধ্য হয়ে এই জলাধার বা এই ড্যামগুলির কিন্তু লক গেট খুলে দেওয়া হয়, আর লক গেট খুলে দিলেই কিন্তু সমস্ত জল আবার নতুন করে ওই বন্যা প্রবণ অঞ্চলে নেমে আসে, আর তার ফলে কিন্তু বন্যা তৈরি হয়। এখন এই যে গেটগুলি খুলে দেওয়া হয়, এটাকে অনেকে বলে ম্যানমেড বন্যা, যে গেটগুলি খুলে দিয়ে বন্যা ঘটানো হচ্ছে। কিন্তু যদি ছোটনাগপুর মালভূমিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর সেই বৃষ্টি এই বাঁধে এসে জমা হয়, তখন কিন্তু গেট খুলতে বাধ্য করা হয়। গেট না খুললে কিন্তু বাঁধ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেলে কিন্তু এর থেকে অনেক গুণ বেশি বন্যা হবে, পরিস্থিতি কিন্তু পুরো হাতের বাইরে চলে যাবে। তাই বাধ্য হয়েই কিন্তু এই লক গেটগুলিকে খুলে দিতে হয়। এ তো গেল দক্ষিণবঙ্গে বন্যার কারণ। এখন উত্তরবঙ্গে বন্যার কারণ কি? মেনলি উত্তরবঙ্গে হচ্ছে বেশিরভাগ নদীগুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী, মেনলি তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, এই সমস্ত যে নদীগুলি আছে, এই নদীগুলি পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পংয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখন উত্তরবঙ্গে কিংবা সিকিমে যদি ব্যাপক বৃষ্টিপাত হয়, তাহলে এই নদীগুলির মাধ্যমে ওই ব্যাপক বৃষ্টির জল বয়ে এসে আমাদের নর্থ বেঙ্গলে বন্যা ঘটায়। এছাড়াও সিকিম বা আমাদের দার্জিলিং পার্বত্য অঞ্চলে যদি ফ্ল্যাশ ফ্লাড, অর্থাৎ যদি দেখা যায় যে মেঘভাঙা বৃষ্টি বা হোরপাবান হয়, তাহলেও কিন্তু উত্তরবঙ্গে বন্যা দেখা যায়। এমনকি এই তিস্তা নদীর উপরে পশ্চিমবঙ্গে এবং সিকিমে একাধিক ব্যারেজ ও জলাধার নির্মাণ করা হয়েছে। ঠিক একইভাবে যদি পার্বত্য অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়, তখন এই জলাধারগুলিতে ব্যাপক জলের চাপ বেড়ে যায়, আর তখন যে কোনো সময় কিন্তু এই বাঁধগুলি ভেঙে যেতে পারে বা জলাধারগুলি ধ্বংস হয়ে যেতে পারে, তার ফলে কয়েক গুণ বেশি বন্যা ঘটতে পারে। সেই কারণে বাধ্য হয়ে এই জলাধারগুলির কিন্তু অটো লক গেট খুলে দেওয়া হয়, তার ফলেও কিন্তু উত্তরবঙ্গে বন্যা দেখা দেয়। কিন্তু কিছুদিন আগে যে মালদার ভূতনিতে বন্যা হলো, মেনলি এই ভূতনির চর, এটা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। এই অঞ্চলে যদি ব্যাপক বৃষ্টিপাত হয়, তাহলে ভূতনিতে বন্যা হতে পারে। এমনকি অনেক সময় যে গঙ্গা নদীর ভাঙনের ফলেও কিন্তু ভূতনির বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ভেসে গিয়ে ব্যাপক বন্যা হয়, এবং প্রতি বছরই মানুষ অসহায় হয়ে পড়ে এই কারণে। এ তো গেল দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং মালদার বিস্তীর্ণ অঞ্চলের বন্যার প্রধান কারণ। এখন বন্যার ক্ষেত্রে আরও কতকগুলি কারণ আছে, যেগুলি খুব কমন কারণ, সেগুলো দেখে নেব। সেগুলি কি কি? মেনলি যে অঞ্চলে বন্যা হয়, যেটিকে আমরা বলি বন্যা প্রবণ অঞ্চল, সেই অঞ্চলটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিচু এরিয়া হয়, আর সেখানে কিন্তু জল এসে জমা হয়ে যায়, সহজেই কিন্তু জল রিলিজ হয় না, অর্থাৎ জল বেরোতে অনেক সময় লাগে, আর সেই কারণে কিন্তু সেখানে বন্যা ব্যাপক আকার ধারণ করে। অন্যদিকে আর কি বন্যার অন্যতম কারণ হচ্ছে
পরিবেশ দূষণ। আমরা জানি ক্রমাগত পরিবেশ দূষণের ফলে আমাদের যে আবহাওয়া বা প্রকৃতি কিন্তু ভারসাম্য হারাচ্ছে। তার ফলে একটা সময় ব্যাপক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপপ্রবাহ চলছে, আবার একটা সময় কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে যখন ব্যাপক বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, তার ফলেই কিন্তু সেখানে বন্যা দেখা দিচ্ছে। নেক্সট হলো এই যে এতগুলো নদী আছে, এই নদীগুলিতে কিন্তু রেগুলারলি ড্রেজিং করা হয় না, আর ড্রেজিং না করার ফলেই কিন্তু নদীগুলি ভরাট হয়ে যাচ্ছে, আর তার ফলে কিন্তু জল সহজে বেরোতে পারছে না, তার জন্য কিন্তু বন্যা তৈরি হচ্ছে। অন্যদিকে কি বন্যার সময় সবথেকে গুরুত্বপূর্ণ বা ভয়ের একটা বিষয় হচ্ছে নদীর পাড়ে যে বাঁধ থাকে, সেই বাঁধ ভেঙে গিয়ে শহরে বা গ্রামে জল ঢুকে যায় এবং গ্রাম বা শহর প্লাবিত হয়ে যায়। আর নদীর পাড়ের বাঁধগুলি কিন্তু সবথেকে সমস্যা তৈরি করে। অন্যদিকে আর কি আছে, মেনলি নদীর গতিপথে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করে বাঁধ, জলাধার, এমনকি নগর সভ্যতাকে বা আরবানাইজেশন করে দেওয়া হচ্ছে। নদীর পাড় কেটে সেখানে বাড়ি তৈরি করা হচ্ছে, সেখানে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, অনেক সময় পর্যটন কেন্দ্র তৈরি করা হচ্ছে। তার ফলে নদীর পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফলেও কিন্তু বন্যা হয়। অন্যদিকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শহরে বা গ্রামের সমস্ত আবর্জনা সেগুলিকে নদীর পাড়ে এসে ফেলে দেওয়া হয়, আর তার ফলে ওখানে প্লাস্টিকের দূষণ অনেক বেড়ে যাচ্ছে, তার ফলেও কিন্তু নদীর গতিপথ অবরুদ্ধ হচ্ছে, আর সেই কারণে বন্যা ব্যাপক আকার ধারণ করছে। এমনকি আর কি হয়, নদীর গতিপথে যে বালি আছে, সেই বালিকে বেআইনিভাবে সেই বালি পাচার করার জন্য সেই বালিকে তুলে নেওয়া হয়, আর তার ফলে কিন্তু নদীর যে পরিবেশ নষ্ট হয়, সেখানেও কিন্তু বন্যা হতে পারে। অর্থাৎ এ হলো বন্যা হওয়ার একাধিক কারণ। এখন এ তো বন্যা হচ্ছে, গ্রাম শহর সব প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষজন জলের তলায় চলে যাচ্ছে, বাড়িঘর জলের তলায় চলে যাচ্ছে, গবাদি পশু জলের তলায় চলে যাচ্ছে। কিন্তু এত কিছু বাদেও বন্যার সময় মানুষ কিন্তু আরও কতকগুলি কারণে তারা সাফারিংস করে, তাদের যে দুঃখ দুর্দশা অনেক গুণ বেড়ে যায়। সেই কারণগুলো দেখে নেব। মেনলি নো অ্যাডভান্স ফোরকাস্ট বাই গভর্নমেন্ট। সরকারের পক্ষ থেকে যে ব্যাপক বৃষ্টিপাত হবে, বন্যা হওয়ার সম্ভাবনা আছে, এরকম কিন্তু পূর্বাভাস দেওয়া হয় না। তাই মানুষ কিন্তু তারা তৈরি থাকতে পারে না, নিজেরা মেন্টালি তৈরি থাকার সময় পায় না, সেই কারণে তাদের দুর্দশা অনেক গুণ বেড়ে যায়। এমনকি যে বন্যা হবে, প্রতি বছর সেখানে বন্যা হচ্ছে, তার মানে কি বর্ষাকালে এলেই বন্যা হওয়ার ব্যাপক চান্স আছে। তাই আগের থেকে কি একবার নিচু স্তরে পঞ্চায়েত লেভেলে, গ্রামের দিকে, শহরের দিকে সরকারের উচিত আগের থেকে শুকনো খাবার, পোশাক, তারপর হচ্ছে ওষুধ, পানীয় জল বা অন্যান্য জিনিসের ব্যবস্থা করা, কিন্তু সেগুলো করা হয় না। বন্যায় সব ভাসে যাওয়ার পরে এটা করা হয় এবং সেটা পেতেও কিন্তু অনেক সময় লাগে, তার ফলে কিন্তু মানুষের দুর্দশা অনেকটা বেড়ে যায়। অন্যদিকে কি এই বন্যা কবলিত অঞ্চলে বারবার কিন্তু মাটির বাড়ি ভেঙে যায়, তবুও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই অঞ্চলের মানুষের বাড়িগুলিকে পাকার বাড়ি করে দেওয়া হয় না। বেশিরভাগ যে নদীর উপরে যে ব্রিজগুলি আছে, সেই ব্রিজগুলি কিন্তু কংক্রিটের ব্রিজ নয়, তার ফলে কাঠের ব্রিজ বা বাঁশের পোল, সেগুলি কিন্তু জলের চাপে ভেঙে যায়। অনেক সময় পানা এসে সেই ব্রিজে ধাক্কা মারে, পানার চাপেও কিন্তু সেই ব্রিজ ভেঙে যায়, তার ফলে একে তো বন্যা হয়েছে, এমনকি যে ট্রান্সপোর্টেশন সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়, রোগীরা হসপিটালে যেতে পারে না, কারো পরীক্ষা থাকলে পরীক্ষা সেন্টারে যেতে পারে না, পুরো একটা চরম দুর্দশা তৈরি হয়। অন্যদিকে আর কি হয়, বন্যার জলের তলায় যে কৃষিকাজের যে কৃষিক্ষেত্রের যে ফসল, তা কিন্তু সবজি, ধান পুরো জলের তলায় চলে যায়, চাষিদের ব্যাপক বড় ক্ষতি হয়। অন্যদিকে সবদিকে দুঃখের বিষয়, এই বন্যার সময় মানুষ যখন দুঃখিত, মানুষ যখন কাঁদছে, তখন এই সরকারি ত্রাণ বিতরণ নিয়েও কিন্তু ব্যাপক দুর্নীতি দেখা যায়, এবং যে রাজনৈতিক নেতারা সেই দুর্নীতি করে তারা কিন্তু মানুষের যেটা পাওনা, সেই পাওনার টাকা তারা মেরে নেয়, অর্থাৎ মানুষের দুর্দশা কিন্তু তারা অনেকটা বাড়িয়ে দেয়। এখন এ তো গেল দুর্দশার কারণ। এখন এই যে প্রতি বছর বন্যা হচ্ছে, এই বন্যাকে আটকানোর জন্য, প্রিভেনশন করার জন্য কি কি পথ অবলম্বন করা যেতে পারে? মেনলি হচ্ছে বন্যা হওয়ার মূল কারণ হলো পরিবেশ দূষণ, অর্থাৎ পরিবেশ দূষণ কমাতে হবে। আমরা যে পরিবেশ দূষণ করছি, প্লাস্টিক দূষণ করছি, সেগুলোকে বন্ধ করতে হবে, অনেক বেশি করে গাছ লাগাতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রকৃতি আবার নতুন করে ভারসাম্য ফিরে পাবে, আবহাওয়া আবার ভারসাম্য ফিরে পাবে। তাহলেই কিন্তু যে একটা অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু হবে না, তাহলে কিন্তু বন্যার চান্সটা কম হবে। অন্যদিকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিতর্কিত পয়েন্ট, যে বন্যার সময় কিন্তু এই ড্যাম বা ব্যারেজ থেকে জল ছড়ে দেওয়া হয়।
অ্যাকচুয়ালি কি একটা সময় কিন্তু এই যে ব্যারেজগুলো বা ড্যামগুলো তৈরি করা হয়েছিল কৃষিকাজের জলসেচ করার জন্য, কিন্তু এর গুরুত্ব কিন্তু এখন কমেছে, কারণ এখন বাংলার বিভিন্ন প্রদেশে কিন্তু যে নলকূপ বা কূপের মাধ্যমে কৃষিকাজের জলসেচ করা হয়। তবুও এখন কিছু কিছু ক্ষেত্রে জলসেচের জন্য কিন্তু জল ছাড়া হয় এই সমস্ত ব্যারেজগুলি থেকে। অন্যদিকে আর কি করা হয়, এই ব্যারেজ থেকে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা হয়, অর্থাৎ বিদ্যুৎ তৈরি করা হয়, সেখানে ফিশারিজ করা হয়, শহর অঞ্চলে জল পরিষেবা দেওয়া হয়, এমনকি পর্যটন শিল্পও কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু বারবার এই ব্যারেজগুলিকে দোষ দেওয়া হয় যে ব্যারেজগুলি থেকে জল ছেড়ে ম্যানমেড বন্যা তৈরি করা হচ্ছে। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান করতে গেলে এই ব্যারেজগুলি অনেক বছর আগে হয়েছে, স্বাধীনতার প্রায় পরে হয়েছে। দীর্ঘদিন এই ব্যারেজগুলিকে কিন্তু রিনোভেট করা হয়নি, এদের ডেভেলপমেন্ট করা হয়নি, সে প্রাচীনকালের সিস্টেমে কিন্তু চলে আসছে। এই ড্যাম বা ব্যারেজগুলির জন্য অত্যন্ত প্রয়োজন কি, এই ড্যাম বা জলাধারগুলিতে আধুনিক প্রযুক্তি দিয়ে এর যে জলধারণ ক্ষমতা বাড়াতে হবে। জলধারণ ক্ষমতা যদি কোনো মতে বাড়ানো যায়, এটাকে রিনোভেট করে আধুনিক প্রযুক্তির দ্বারা, তাহলে কিন্তু এই বন্যা সমস্যার একটা সমাধান হবে। এর জলধারণ ক্ষমতা যখন অনেকটা বেড়ে যাবে, তাহলে কিন্তু অত্যধিক বৃষ্টিপাত হলেও এ কিন্তু এখন যে জলধারণ ক্ষমতা রেখেছে তার থেকে অনেক বেশি পরিমাণ জল কিন্তু সে রাখতে পারবে বা ধরে রাখতে পারবে। পরে বন্যার জল কমলে সে জলটা আস্তে আস্তে ছাড়বে, তাহলে কিন্তু এই সমস্ত অঞ্চলে বন্যা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। এই সমস্ত যে বাঁধগুলি আছে বা ড্যামগুলি আছে, যেমন ডিবিসি, যেমন হচ্ছে মুকুটমণিপুরে কংসাবতী ড্যাম, অন্যদিকে হচ্ছে ম্যাসাঞ্জর ড্যাম, এগুলি কিন্তু একটা সরকারের আন্ডার নেই। যেমন হচ্ছে ডিবিসি দুর্গাপুর ব্যারেজ আছে, তিলায়া ব্যারেজ আছে, মাইথন ব্যারেজ আছে, কিংবা পাঞ্চেত আছে, কনার আছে, তেনুঘাট ব্যারেজ আছে। ডিবিসির এই সমস্ত ব্যারেজগুলি হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে আছে, ঝাড়খণ্ড রাজ্যের আন্ডারে আছে এবং পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে আছে। এই তিনটে সরকারকে যৌথভাবে উদ্যোগ নিতে হবে এই সমস্ত ড্যাম বা ব্যারেজগুলিকে রিনোভেট করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সরকার এটাকে উদ্যোগ নিয়ে এটাকে রিনোভেট করছে না, আর তার ফলে কিন্তু এই বন্যা কবলিত অঞ্চলের অসহায় মানুষ বারবার কিন্তু তারা এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি মুকুটমণিপুর ড্যাম অর্থাৎ কংসাবতী ড্যাম থেকেও জল ছেড়ে দেওয়া হচ্ছে, এটাকেও রিনোভেট করা হচ্ছে না। বীরভূমের যে সমস্ত ড্যামগুলি আছে সেগুলোও কিন্তু রিনোভেট করা হচ্ছে না। এমনকি উত্তরবঙ্গের যে সমস্ত ব্যারেজ বা ড্যামগুলি আছে তিস্তা নদীর ওপরে, সেগুলোও কিন্তু নতুন করে রিনোভেট করে তার জলধারণ ক্ষমতা বাড়ানোর কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না, কোনো সরকারই কিন্তু সেটিকে করছে না। আর তার ফলে কিন্তু বারবার বন্যা হচ্ছে, আর অনেকে নিজেদের পিঠ বাঁচাতে এটিকে বলছে ম্যানমেড বন্যা। এর যে সমাধান, সেই সমাধানের পথে কেউই কিন্তু যাচ্ছে না, আর তার ফলে কিন্তু এই জল ছাড়লেই বারবার বন্যা হয়ে যাচ্ছে। আর কি, আর হচ্ছে যে ঘাটাল বা আরামবাগের যে বিস্তীর্ণ বন্যাপ্রবণ অঞ্চল আছে, সেখানের এই বন্যা আটকাতে প্রায় স্বাধীনতার পর থেকে চলে আসছে কি ঘাটাল মাস্টার প্ল্যান করা হবে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এখনও পর্যন্ত একটি ইট পর্যন্ত পাতা হয়নি বা দেওয়া হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান কি, যে বিস্তীর্ণ অঞ্চলে যেখানে জল ভাঙে বন্যার সময়, সেই অঞ্চলে যে কংক্রিটের বাঁধ তৈরি করা হবে এবং ছোট ছোট খালের মাধ্যমে সেই জলকে নির্দিষ্ট অঞ্চল ছাড়া ছাড়া জলটিকে বের করে দেওয়া হবে, তাহলে বন্যা কম হবে। কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু রাজনীতি হয়ে আসছে, বারবার এর নামে ভোট চাওয়া হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো আশা দেখা যাচ্ছে না এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। মানুষ বারবার ভোট দিয়ে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, আর এই প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে বারবার ভোটে যেতে হচ্ছে, কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। অন্যদিকে কী আছে, এই বন্যা রুখতে এই সমস্ত নদীগুলিকে প্রায় প্রতি বছর ড্রেজিং করতে হবে। তাছাড়াও নদীর উপরে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ড্যাম, বাঁধ কিংবা বাড়ি ঘর, পর্যটন কেন্দ্র তৈরি করে নদীর গতিপথকে ধ্বংস করা চলবে না। তার সাথে নদীতে যে বালি পাচার করে দেওয়া হচ্ছে সেটাকেও বন্ধ করতে হবে, না হলে কিন্তু নদীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে বারবার বন্যা দেখা দেবে। সব থেকে সমস্যা হয় কি বললাম, যে নদীর পাড়ের বাঁধ ভেঙে গ্রাম শহর প্লাবিত হয়ে যায়, তাই নদীর পাড়ের বাঁধগুলিকে কংক্রিটের বাঁধ তৈরি করতে হবে যাতে সহজেই না ভেঙে যায়। এ তো গেল বন্যা বন্ধ করার জন্য কি কি প্রিভেনশন নেওয়া যেতে পারে। এখন এই বন্যার সময় অসহায় মানুষের সাফারিংস কমাতে কি কি প্রিভেনশন বা সলিউশন নিয়ে যেতে পারে। প্রথম কি, বন্যা কবলিত অঞ্চলে প্রত্যেকটি মানুষের বাড়ি মাটির বাড়ির বদলে পাকার বাড়ি করে দিতে হবে সরকারের পক্ষ থেকে। অন্যদিকে আর কি আছে, প্রতি বছর যেহেতু বন্যা হচ্ছে, তাই আগের থেকে বন্যার কবলিত মানুষের সাহায্যের জন্য শুকনো খাবার, পানীয় জল, ড্রেস, মেডিসিনের ব্যবস্থা করতে হবে। কারণ বন্যা হয়ে যাওয়ার পরেই ব্যবস্থা করব, সেটা কিন্তু কোনো দিনই উচিত নয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে কি, যে বন্যা হলে
যে ব্রিজ ভেঙে যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে জল চলে যাচ্ছে, অর্থাৎ ব্রিজ প্লাবিত হয়ে যাচ্ছে, কাঠের ব্রিজ ভেঙে যাচ্ছে, বাসের পোল ভেঙে যাচ্ছে, তার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার ফলে কোনো রুগী থাকলে প্রসূতি মাকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না, কেউ পরীক্ষা থাকলে সে যেতে পারছে না। তাই এই সমস্ত অঞ্চলের এই কাঁচা ব্রিজের বদলে কংক্রিটের সেতু তৈরি করতে হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাটা সহজে চালু থাকে। এমনকি সরকারি অফিসিয়াল বা সরকার পক্ষে যে সমস্ত নেতামন্ত্রীরাও যাতে ওই অঞ্চলে সহজে যেতে পারে। এমনকি বন্যার ত্রাণ বিতরণ আর এই যে সরকারি যে স্কিমের মাধ্যমে বাড়ি তৈরি কিংবা এই যে ব্রিজ নির্মাণ, এখানে কিন্তু দুর্নীতি করা চলবে না। আর এই দুর্নীতি করার ফলে কিন্তু মানুষের যে অসহায়তা বা মানুষের দুর্দশা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। অন্যদিকে আর কি হচ্ছে, এই বন্যার জলের ফলে বিঘার পর বিঘের জমির ফসল মাটির তলায় চলে যাচ্ছে, তার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আগের থেকে এই ফসল বাঁচানোর ব্যবস্থা করতে হবে। এমনকি এই বন্যার জল কেটে গেলে যে সমস্ত মানুষ লোন নিয়ে কৃষিকাজ করেছে তাদের লোন ছাড়ের ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে। তার সাথে আর কি আছে, মেনলি বললাম যে ট্রান্সপোর্টেশন বন্ধ হয়ে যায়, আর ট্রান্সপোর্টেশন বন্ধ হলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। তাই যারা ইচ্ছুক, যারা আধুনিক বোট কিনতে চায়, নৌকা কিনতে চায় এই বন্যার সময়ের জন্য, তাদের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে লোন দিতে হবে। এমনকি আর কি দেখা যায় যে বন্যা হলে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, কারণ দুর্ঘটনা ঘটতে পারে। আর তার ফলে কিন্তু রাতে লাইট থাকে না, আরও সমস্যা হয়, এমনকি ফোনে চার্জ থাকে না। এই সরকারের পক্ষ থেকে অস্থায়ীভাবে নিজের নির্দিষ্ট অঞ্চলে গিয়ে জেনারেটরের মাধ্যমে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই হলো একাধিক বিষয় যা বন্যা কবলিত মানুষের জন্য আমরা করতে পারি। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই নিয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।